আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হোয়াট আর ইউ ইনসেন? বিলের চিঠিটা কি হাওয়ায় মিলিয়ে গেল? মাহিনের ভ্রু উঁচু হলো, অবাক কণ্ঠে বলল, বিলের চিঠি? আমি তো বিলের কোনো চিঠি পাইনি। ওরা দুজন গাছের ছায়ায় দাঁড়িয়ে সমঝোতা করছে। অনেক ছেলে মেয়েরা হেঁটে যাচ্ছে নিজের মতো হইচই করতে করতে। তাহলে বিলের চিঠিটা গেল কোথায়? আসলেই শিয়া ইচ্ছে করে ঝামেলা করেছে? কিছুটা মৃদু স্বরে কথাটা যেন নিজেকেই বলদ ম্যাট বলে মাহিনও শুনতে পেল। বলল, অ্যাসিসিয়া ঝামেলা করেছে মানে? অ্যাসিসিয়ার চিঠি দেওয়ার কথা ছিল। ম্যাট বলল, হ্যাঁ, ওয়ারে চিঠি দেওয়ার কথা ছিল। এই মেয়েটা যে কি করে না, তুমি চিঠি না পেয়ে থাকলে নিশ্চয়ই ও গায়েব করেছে ওটা। মাহিন জিজ্ঞেস করলো, কিন্তু অ্যাসিসিয়া কেন চিঠি গায়েব করবে? এর পেছনে কি স্বার্থ আছে ওর? ম্যাট বাঁকা হাসলো, বলল, কি স্বার্থ আছে? ও তো সেই কবে থেকে বিলকে পছন্দ করে, কিন্তু মাঝখান দিয়ে বিল তোমাকে পছন্দ করে বলে সেটা ওর সহ্য হচ্ছে না, তাই চিঠিও তোমাকে দেয়নি। সোজা হিসাব। মাহিন খুব একটা অবাক হলো না। বিল ওকে পছন্দ করে এটা ও আগেই আঁচ করতে পেরেছিল, এবং এসিসিআর ব্যাপারটাও অজানা নয়। বলল, তোমরা যখন জানতে ব্যাপারটা ওকে দিয়ে চিঠি না পাঠালেই পারতে। ম্যাট বলল, সিয়া নিজেই চেঁচে পড়ে দায়িত্বটা নিয়েছিল। গেট দিয়ে ডজন ডজন শিক্ষার্থীরা হেঁটে আসছে দ্রুত গতিতে। ক্লাস আরম্ভ হওয়ার সময় এগিয়ে আসছে। হঠাৎ খেয়াল হতেই মাহিন বলল, এই ক্লাস শুরু হলো বলে আমি যাই। ও ইয়া, বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর দ্য ক্লিয়ারিফিকেশন। মাহিন জবাবে হালকা হাসল। 1848 সালে 24শে জানুয়ারি শুরু হয় ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশ। সর্বপ্রথম ক্যালিফোর্নিয়ার কালোময় শাটার মিলে জেমস ডব্লিউ মার্শাল সোনা খুঁজে পায়। এরপরই পুরো ইউনাইটেড স্টেটস এবং বিদেশ থেকে প্রায় 3 লক্ষ মানুষ ছুটে আসে ক্যালিফোর্নিয়ায়। ওদের ইতিহাস টিচার মিস্টার ডি উইট পড়িয়ে যাচ্ছেন। অনেকে শুনছে, অনেকে শুনছে না। মাহিন শুনছে, আবার শুনছে না। বেশ কিছু ভাবনা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কোনোটার সাথে কোনোটা মিলে যাচ্ছে, কোনোটা মিলছে না। মাঝখান দিয়ে এত গোলমাল পেকে রয়েছে তা কে জানতো। যদিও এসব গোলমালে ওর কিছুই যায় আসে না, তবে অপ্রয়োজনে সবকিছু নিয়ে ভাবাটাই মাহিনের চিরাচরিত স্বভাব। অবশ্য একেবারেই এটা অপ্রয়োজনীয় তাও বলা যায় না। কোনো একভাবে ও এটার সাথে জড়িয়ে আছে, সেটা অস্বীকার করা যায় না। মাহিন কক্ষের মাঝের সারির একটি টেবিলে বসে আছে। ওর থেকে কয়েক টেবিল দূরে লিমজু রয়েছে। বাকি বন্ধু বান্ধবরা অন্যান্য কক্ষে অন্যান্য ক্লাসে রয়েছে। মাহিন বামে জানালার দিকে দৃষ্টি ফেরালো। বাইরে শুধু সবুজ দেখা যায়, সবুজ পাতা ছাওয়া গাছ। ঘন্টা পড়তেই মিস্টার ডি উইট ক্লাস ত্যাগ করতে উদ্যত হলেন। এদিকে ছেলেরা মেয়েরা হইচই আরম্ভ করে দিয়েছে। মাঝে মাঝে মাহিন বুঝতে পারে না ক্লাস চলাকালীন কি এরা শুধু এটাই ভাবতে থাকে যে ক্লাস শেষ হওয়ার পর কিভাবে হৈহট্টগোল বাঁধানো যায়। অনেকে অ্যাথলেটের মতো ছুটে দেয় লকার করিডোরের উদ্দেশ্যে। এদের লকারে অতি মূল্যবান কিছু থাকে বোধহয়। লিমচু মাহিন ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়িয়েছে। লিমচু ওর সাথে সাথে ক্লাস থেকে বের হলো। জানালো যে 15ই আগস্ট ওরা লং বিচের ওদিকে যাবে ক্যারেলকে নিয়ে ঘুরতে। মাহিন সম্মতি জানালো। লং বিচ এখান থেকে কিছুটা দূরে, তবে খুব বেশিও না। পথে রাবিদকে দেখে মাহিন থামলো। কিছু একটা জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলো। ওকে থামিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি যে কয়েকদিন আগে আমাকে একটা চিঠি ধরিয়ে দিয়ে গেছিলা, ওটা কোথায় পেয়েছিলা তুমি? রাবিদ থতমত খেলো। হঠাৎ এই প্রশ্ন দ্বিধান্বিত হয়ে বলল, ও দেখো, আমি জানি না ওটা কিসের চিঠি ছিল, বাট ওটা এইচএসিআই দিয়েছিল আমাকে। মাহিন সাই জানিয়ে মাথা নাড়ল। লিমচু প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। মাহিন বলল, পরে বুঝিয়ে বলবো, এখন ক্লান্ত লাগছে এসব নিয়ে ঘাঁটতে। লিমচু আর কথা বাড়ালো না। ওরা সেই করিডোরে এসে দাঁড়ালো যেখানে সারি সারি চকচকে রূপালি লকার রয়েছে। মাহিন ব্যাগ থেকে বইগুলো বের করে লকারে রাখলো এবং পরের ক্লাসের জন্য নির্দিষ্ট বই ব্যাগে ভরে নিচ্ছে। তখনই দেখলো ওর থেকে প্রায় 20টি লকার পরে বিল দাঁড়িয়ে আছে। মাহিন তড়িঘড়ি করে নিচের লকার বন্ধ করলো এবং সেদিকে এগিয়ে গেল। বিল নিচের লকারটা বন্ধই করছিল, তারপর পিছনে ঘুরে চলে যেতে উদ্যত হলো।
তখনই মাহিন ওর সামনে এসে দাঁড়ালো, কয়েকটা লম্বা শ্বাস নিল। হঠাৎ মাহিনকে নিজের সামনে দেখে অবাক হলো বিল। তারপর প্রায় ওকে না দেখার ভান করে চলেই যাচ্ছিল। মাহিন ওর সাথে আস্তে আস্তে বলল, ওয়েল দেখো, আই নো তুমি আমার ওপর রাগ করে আছো, কিন্তু বিল মাঝখান দিয়ে বলল। কি কিন্তু? এখন আর তোমার কি বলার আছে? ভিড় এড়িয়ে মাহিন দ্রুত গতিতে তাল রাখার চেষ্টা করছে। উৎকণ্ঠিত গলায় বলল। হ্যাঁ, অনেক কিছু বলার আছে। আমি তো চিঠি। বিল আবার মাঝখান দিয়ে ওকে থামিয়ে দিল, তীব্র কণ্ঠে বলল। তুমি ডেকে না আসতে চাইলে আমাকে জানিয়ে দিতে পারতে। জানো, আমি প্যাসিফিক পার্কে 1.5 ঘন্টা অপেক্ষা করেছি তোমার জন্য। ইভেন আমার কাছে তোমার নাম্বারও নেই। আর এবার মাহিন কিছুটা উচ্চস্বরেই বলে উঠল। জাস্ট শাট আপ, আমার কথা শোনো আগে। বলেই থেমে গেল। আশেপাশে উপস্থিত সকলেই প্রায় ওদের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিন বলল। দয়া করে এখান থেকে চলো। আমার যা বলার আমি বলে চলে যাব, আর বিরক্ত করব না তোমাকে। বিল দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু কিছুই বলল না। ওরা করিডোরটা পার করে গেল। তারপর আরো কিছু করিডোর পার করে বিল্ডিংয়ের বাম দিকের গেট দিয়ে বাইরে বেরিয়ে আসলো। এবার বিল ভারী কণ্ঠে বলল। বলো, তোমার কি বলার আছে? মাহিন লম্বা একটা শ্বাস নিল, তারপর শান্ত কণ্ঠে বলল। দেখো, আমি আসতাম কি আসতাম না সেটা পরের কথা। প্রথম কথা হলো, আমি জানতামই না তুমি কখনো আমাকে ডেটের প্রস্তাব দিয়েছো, কারণ আমি কখনোই তোমার কাছ থেকে কোনো চিঠি পাইনি। বিল বিস্ফোরিত নয়নে চাইল। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর বলল। ইউমি, তুমি আমায় চিঠি পাওনি? হাউ ইজ দ্যাট পসিবল? মাহিন বলল। আমি জানি না এটা কিভাবে পসিবল, বাট আজকে ম্যাটের সঙ্গে কথা হলো। সে আমাকে বলল যে তুমি নাকি আমাকে চিঠি দিয়েছিলা, বাট আমি তো জানি যে আমি কোনো চিঠি পাইনি। তাহলে এখানে আমার দোষ কোথায়? বিল নিজের মনে বোধহয় কোনো একটা হিসেব মেলাতে ব্যস্ত। ওর চোয়াল শক্ত হয়ে উঠল ক্রমেই। এরপর কিছুটা ঝাঁঝ ভরা কণ্ঠে বলল। হোয়াই আছে সি চোট? মাহিন চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বলল। দেখো, শান্ত হও। অ্যাসিসিয়া তোমার খুব ক্লোজ ফ্রেন্ড, সো তোমরা ব্যাপারটাকে কিভাবে সামলাবা সেটা আমার দেখার বিষয় নয়। তবে বলেই থামল বিল, প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিন ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। বিলও ওর পাশে পাশে হাঁটতে লাগলো। মাহিন খালি রাস্তার দিকে তাকিয়ে বলল। প্রতিটা মানুষের জীবনেই আপস অ্যান্ড ডাউনস আসে। অনেক সময় তার ফলে তারা আপন জনদের সাথে রুট বিহেভও করে ফেলে। এমন সময় সেটাকে গায়ে না মেখে তাদের মনের অবস্থাটা বুঝতে হয়। যতই কাছের হও না কেন, তুমি হয়তো বা তবুও তারা তোমার সাথে সেই ব্যাপারগুলো শেয়ার করতে আনইজি ফিল করতেই পারে। তাই আমার এমন মানুষ একদম পছন্দ নয় যারা অপর মানুষটার মনের অবস্থা না বুঝে ইগোকে সামনে রেখে দেয়। এতে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। বলেই থামল বিল। কি বুঝলো কে জানে, কিছুই বলল না। মাহিন নিচের হাত ঘড়ির দিকে চাইল। পরের ক্লাস শুরু হয়ে গিয়েছে। তারপর বিলের দিকে তাকালো, বলল। Oh yes, one more thing. I am seeing right and we both like each other. বিল কিছুটা অবাক হয়ে তাকালো। ব্যথাতুর দৃষ্টি পানসে কণ্ঠে বলল। ওয়েল, কংগ্রাচুলেশনস। লাঞ্চের ঘন্টা পড়েছে কিছুক্ষণ হলো। ক্রমেই ক্যাফেটেরিয়া ভরে উঠল ছাত্রছাত্রীতে। গল্পগুজব করতে ব্যস্ত সকলে। অনেকে চেয়ার ছেড়ে টেবিলের উপর বসে আছে। রায়েত একটা স্যান্ডউইচ কিনে সেখান থেকে বেরিয়ে আসলো। আশেপাশে কোথাও মাহিনের দেখা মিলল না। আজকাল মেয়েটাকে খুঁজেই পাওয়া যায় না। ওর ফ্রেন্ডদের জিজ্ঞেস করলে ওরাও কিছু বলতে পারল না। আবারও স্কুল বিল্ডিং থেকে বেরিয়ে লাইব্রেরিতে চলে আসলো রায়েত। পূর্বের মতো এখনো লাইব্রেরিতে একা একা না বসে থাকলেও পারে, তবে এত বছরে অভ্যেস হয়ে গিয়েছে। না গেলেই বরং খালি খালি লাগে। 3 তলার লাইব্রেরিতে ঢুকে নিজের সেই কোণার টেবিলের কাছে পৌঁছতেই দেখল টেবিলে মাথা রেখে বসে আছে মাহিন। রায়েত সন্তর্পণে এগিয়ে যেতে যেতে ভাবল, বাহ, ম্যাডাম দেখি নিজে থেকে আজ এখানে এসে হাজির। নিশ্চয়ই বলার মতো কোনো কথা জমা হয়েছে।
মাহিনের মাথার কাছে একটা মাফিন রাখা আছে। বোঝা গেল না ও ঘুমিয়ে পড়েছে নাকি এমনিই হেড ডাউন করে আছে। খোলা জানালা পার করে ফুরফুরে মিষ্টি বাতাস ভেতরে আসছে। ঘুমিয়ে আছে কিনা বোঝা না গেলেও মাহিনকে এভাবে খুব নিষ্পাপ দেখাচ্ছে। হালকা বাতাসে রেশমির চুলগুলো মাঝে মাঝে উড়ে এসে মুখের উপর পড়ছে, তখন ওকে আরও স্নিগ্ধ লাগে। রায়েত মুগ্ধ হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকার পর নিঃশব্দে ওর পাশের চেয়ারটা টেনে নিয়ে বসলো। খুব সাবধানে মাহিনের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিতেই মাহিন কিছুটা চমকে উঠে চোখ মেলে তাকালো। ঘুমের কোনো রেশ নেই, চোখে সতেজ মুখভাব, শুধু একটু চমকে উঠেছে এই যা। রায়েত বলল, তুমি ঘুমিয়েছিলে না? মাহিন উঠে দাঁড়িয়ে আবার সোজা হয়ে ভালোভাবে বসলো। কোমর বাঁকিয়ে হেড ডাউন করে থাকার কারণে মেরুদণ্ড সোজা করতে কষ্ট হচ্ছে। বলল, না তো ঘুমাবো কেন? না এমনি, তোমাকে দেখে মনে হয়নি তুমি জেগে আছো। মাহিন নিজের মাফিনের প্যাকেটটা খুলতে খুলতে বলল, ও আচ্ছা, তোমার অপেক্ষা করছিলাম। ওয়েদার, আমার এত সহজে ঘুম আসে না। তোমার যত এনার্জি, ঘুম আসবে কি করে? মাহিন মুচকি হাসল। মাফিন এক কামড় বসিয়ে কিছুক্ষণ পর জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি এখন কি পড়ছো? ফিজিক্স? আরে না, উপন্যাসের কথা বলছি। ও আচ্ছা, লাভ হাইপোথেসিস পড়েছো তুমি? না, তবে টিভিআর লিস্টে আছে। আর তুমি কি পড়ছো? পথের পাঁচালী। রায়েত ভ্রু কুচকে পড়ল, কি? একটা বাংলা সাহিত্যের কালজয়ী ক্লাসিক্যাল বই, তবে তুমি নামটা উচ্চারণ করতে পারবা না। তাই? আবার বলো দেখি, উচ্চারণ করি। না থাক, বইটার অপমান হয়ে যাবে, না বলো না। পথের পাঁচালী? পথের পাঁচালী? মাহিন অবাক হলো এবং সহাস্যে বলল, ও ওয়াও, তুমি পারলে? কেন পারবো না? বাই দ্য ওয়ে, এটার অনুবাদ আছে? মাহিন দ্বিধান্বিত হলো এবং বলল, থাকতে পারে, আমি খুঁজে দেখবো, পেলে তোমাকে দিব। রায়েত সাই জানিয়ে মাথা নাড়ল। মাহিন ওর মাফিন খাওয়া শেষ করে বলল, আচ্ছা শোনো। রায়েত বলল, বলো। ওই যে সেদিন আমি এবং তুমি যে চিঠি পেয়েছিলাম, সেটা সিয়া দিয়েছিল। বলে একটু থামল। রায়েত আগ্রহ ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিন বলল, সেটা সিয়া লিখেছিল। রায়েত কপাল কুঁচকে বলল, ইউ মিন এসিসিয়া? হ্যাঁ। কিন্তু কেন? এতে ওর কি লাভ? আরেকটু বেশি অবাক হয়ে পড়ল। ওয়েল দেখো, প্রথমত এসব শুরু হয়েছে বিল থেকে। মানে বিল মুড়েই? ঠিকঠাক খুলে বলো, বিল এবং সিয়া এসবের সাথে কিভাবে জড়িয়ে আছে? অ্যাকচুয়ালি আসল চিঠিটা লিখেছিল বিল। কাকে দেওয়ার জন্য? তোমাকে? হ্যাঁ, তো সেটা সিয়ার দেওয়ার কথা ছিল। এখন সিয়া সেটা তো জীবনে আমাকে দেয়নি, তার উপর আমার তরফ থেকে তোমাকে চিঠি দিয়েছে এবং তোমার তরফ থেকে আমাকে চিঠি দিয়েছে। ওফ, বুঝেছি। এসব জট ঝামেলা পাকানোর কোনো মানে হয়? আর তোমার কি বিলের সাথে কথা হয়েছে? হ্যাঁ, অবশ্য মূল ঘটনাটা ওর বন্ধু ম্যাটের সঙ্গে কথা বলে জেনেছি। দুনিয়ার পেঁচানো ঘটনাগুলো দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো রায়েদের বুক চিরে। তারপর হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা, বিলের চিঠিটা তোমার হাতে সত্যি পৌঁছালে তুমি কি করতে? কি করতাম মানে? ওর সাথে যেতা ডেটে? মাহিন হালকা হাসলো, আমোদিত কণ্ঠে বলল, আমার ফ্রেন্ডদের সাথে আলোচনা করলে ওরা আমাকে শিকই পাঠাতো, তবে আমি মনে হয় না যেতে আগ্রহী হতাম। হো তাই নাকি? তো আমার ক্ষেত্রে কি হয়েছিল? মাহিন হেসে বলল, ওরা তো এখনো জানিই না। মাহিন, আহা, তুমি তোমার ফ্রেন্ডদের বলছো? কোন ফ্রেন্ডকে বলবো? আমার ফ্রেন্ড কোথায়? আরে বানিয়েছো না ফ্রেন্ড। নাইল, ও তো তোমারও ফ্রেন্ড। হেসে বলল। রায়েতও হাসলো। এক চিলতে সোনালি রোদ তীর্যকভাবে জানালা ভেদ করে ধূসর কার্পেট বিছানো কাঠের মেঝেতে এসে পড়েছে। ফুরফুরে মন ভালো করা বাতাস তীর তীর করে ঘরে ঢুকছে। রান্নাঘরের কল থেকে এক এক বিন্দু পানি টপটপ শব্দ করে সিঙ্কের মধ্যে পড়ছে। মাহিন মিসেস রহমানের সেলফোনে একটা নম্বর সেভ করলো, তারপর ওনার হাতে ফিরিয়ে দিল। ওর চোখে মুখে প্রশ্ন। বেশ কিছুদিন হলো মাহিন আর খুব একটা এ বাড়িতে আসে না। এবার মিসেস রহমানি ফোন করে আসতে বলেছে ওকে। প্রথমেই তিনি মাহিনের কাছে ওর মায়ের নাম্বারটা চাইলেন,
মাহিন নাম্বারটা সেলফোনেই তুলে দিল। এবার জিজ্ঞেস করলো, কিন্তু আপনি আমার আম্মুর নাম্বার দিয়ে কি করবেনটা কি? মিসেস রহমান প্রথম থেকেই কেমন জানি গম্ভীর হয়ে আছেন। কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় আছেন বলে মনে হলো। তিনি মনে মনে কথা গুছিয়ে নিলেন। মাহিন আর কিছু না বলে অপেক্ষা করছে কোনো উত্তরের আশায়। মিসেস রহমান অবশেষে স্তিমিত কণ্ঠে বললেন, আসলে জানিস তো, আজকাল মনে হচ্ছে আমি আসলে মানুষ হিসেবে কেমন। আমি তো এত খারাপ ছিলাম না। রায়েদের সাথে এত অন্যায় কিভাবে করলাম? বলে থামলেন। প্রশ্নটা যেন নিজেকেই করলেন। ওনার চোখের কোণে নোনা পানি চিকচিক করে উঠল। গম্ভীরতার পরিবর্তে এখন ক্লেশপূর্ণ মুখভাব। মাহিন ঠিক কি বলবে বুঝে উঠতে পারল না। প্রায় 3 মাসের অধিক সময় পার হয়েছে তার কাউন্সেলিংয়ে এবং চিকিৎসার। এর মধ্যে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছেন তিনি। রায়েদের সাথে স্বাভাবিক আচরণই করেন। তবে একটা দূরত্ব হয়ে গিয়েছে মা ছেলের মাঝে, যেটা কিছুতেই ঘোচাচ্ছে না। তবে এতটুকুতেই সন্তুষ্ট আছে রায়েদ। এতটুকু যে ও পাবে সেটাই তো ছিল অপ্রত্যাশিত। কিছুক্ষণ চুপ থেকে মিসেস রহমান বলে চললেন, আমার আজকাল সারাদিন শুধু গিল্টি ফিল হয়। রায়েতকে দেখলে তো আরো বেশি। ওর সাথে কথা বললেও মনে হয় অপরাধ করছি। এত বছর এত কষ্ট যে দিয়েছি ওকে, নিশ্চয়ই অনেক বদদোয়া লেগেছে আমার। আমি তো। মাহিন ওনাকে থামিয়ে দিল। তীব্র কণ্ঠে বলল, আপনি কি বলছেন এসব? আপনি তো জানেন এসব আপনি ইচ্ছাকৃতভাবে করেননি। এটা আপনার একটা মানসিক সমস্যা ছিল, যেটা এখন বলা যায় ঠিক হয়ে এসছে। মিসেস রহমান অস্থির হয়ে বললেন, হ্যাঁ জানি, কিন্তু এতে রায়েদের কি দোষ ছিল? মানসিক সমস্যা আমার ছিল, তার জন্য এতদিন ভুগতে হয়েছে ওকে। এটা ভেবেই বারবার খারাপ লাগছে। এজন্যই তো ওর সাথে কথা বলতেও অপরাধ বোধ হয়। ওনার ফর্সা মুখমণ্ডল লাল হয়ে উঠেছে। মাহিন লম্বা একটা শ্বাস ফেলল। শান্ত কণ্ঠে বলল, একটু শান্ত হন রায়েত তো। আর আপনার উপর রেগে নেই, তাই না? বরং ও আরো খুশি হয় আপনি ওর সাথে কথা বললে। ওর সাথে বেশি বেশি করে কথা বলুন। ওকে আগের কথা মনে করার সুযোগই দিয়েন না। মিসেস রহমান অন্যদিকে তাকিয়েছিলেন। এবার মাহিনের দিকে নরম দৃষ্টিতে তাকালেন। তারপর মাহিনের হাত ধরে বললেন, দেখ, তুই আমার পরিবারের জন্য অনেক করেছিস। মানে আমি এখনো ভাবতে পারি না তুই এত কিছু করে আমাকে সাইকিয়াট্রিস্ট দেখানোর ব্যবস্থা করলি। তোকে ধন্যবাদ দিলেও তো কম হয়ে যাবে। আরে আপনি আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চান? আমি কিচ্ছু চাই না। শোনেন, আপনি এক কাজ করেন, সামনে রায়েদের জন্মদিন আসছে, তখন কিছু একটা করেন। পুরনো তিক্ত দিনগুলো ভুলিয়ে নতুন করে সবকিছু শুরু করার জন্য একটা ছোটখাটো অনুষ্ঠান বা কিছু করলে ভালো হয় না? মিসেস রহমান চমকে তাকালেন, বললেন, বুদ্ধিটা খারাপ না, তবে রায়েদের জন্মদিনে এসব না করাই ভালো, কারণ ওর জন্মদিনের দিনই ওর বাবার মৃত্যুবার্ষিকী। ও আই এম সরি আন্টি, আপনি ঠিকই বলেছেন। একটু থেমে কিছু একটা ভেবে আবার বলে ওঠে মাহিন, আচ্ছা, সেই অ্যাক্সিডেন্টের পর কত তারিখে রায়েত হসপিটাল থেকে বাসায় ফিরেছিল? মিসেস রহমান একটু ভেবে বললেন, একদিন পর, মানে 28শে আগস্ট। মাহিন প্রসন্ন কণ্ঠে বলল, এই তো সেদিনও বাসায় ফিরেছিল। ইট মিনস সেদিন থেকেই এসব ঝামেলা শুরু হয়েছিল। তাহলে 28 তারিখে অনুষ্ঠানটা ফেলা যায়, কেমন হবে বলুন তো? মিসেস রহমান হালকা হেসে বললেন, তোর পুরো পরিবারকে বাসায় দাওয়াত দিব ভাবছিলাম। এখন তাহলে সেই দিনই দাওয়াত দিব, কি বলিস? ও, এর জন্য আমার আম্মুর নাম্বার নিয়েছেন? কিন্তু হঠাৎ এই পরিকল্পনা কেন? কেন আবার যে আমার জন্য এত কিছু করলো, সেই মেয়ের মা বাবাকে একটু দেখা লাগবে না? তোর জন্য তোর পরিবারকেও ধন্যবাদ জানাতে হবে। মাহিন মিষ্টি করে হাসল। তারপর হঠাৎ বলল, 28 তারিখের কথা কিন্তু রায়েতকে বলবেন না, এটা সারপ্রাইজ। মিসেস রহমান মুচকি হাসলেন। তখনই দরজা খোলার শব্দ হলো। মাহিন ও মিসেস রহমান মাথা ঘুরিয়ে মূল প্রবেশদ্বারের দিকে চাইলেন। দরজা খুলে রাবিদ ভিতরে প্রবেশ করলো। প্রথমে মাহিনকে খেয়াল করলো না। জুতা খুলতে খুলতে চোখে পড়ল বোধহয়। অবাক হলো ওর পর রাইত ভিতরে প্রবেশ করেই মাহিনকে দেখল। রাবিদ হাত নেড়ে বলল, হেই, তুমি এখানে আছো জানতামই না তো। ভেবেছিলাম ক্যারলের বাসায় আছো।
আমি নিজেও জানতাম না আমি এখানে আসব। তবে এখান থেকে এয়ারপোর্ট যাব, তোমরা যাবা না? রায়েত জুতা খুলতে খুলতে বলল। যাবো তো। নায়েল বলল। ওরা গাড়ি নিয়ে বের হওয়ার পর এখান থেকে ঘুরে যাবে, আমাদের আলাদা করে আসা লাগবে না। রাবিত সোফার উপর গিয়ে ধপ করে বসে পড়ল। মিসেস রহমান বললেন, কি আজ ক্যারল চলে যাচ্ছে? মাহিন মাথা নাড়ল, রাবিতকে স্বাভাবিকই দেখালো। তবুও চোখে মুখে কেমন জানি একটা বিষণ্ণ বেদনার ছাপ। রায়েত নিচে বসল না, সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় বলল, ওরা আসলে আমাকে ডেকে দিও। মাহিন ও রাবিত দুজনেই সাই জানিয়ে মাথা নাড়ল। রাবিত বলল, তো তুমি ক্যারলের সাথে নাই কেন? এই তো সকাল থেকে গোছগাছে সাহায্য করতে আমরা সকলেই ও বাড়িতেই ছিলাম। ঘন্টাখানেক আগে বেরিয়েছিলাম। মিসেস রহমান রাবিতকে উদ্দেশ্য করে বললেন, কিছু খাবি? তোকে অনেক ক্লান্ত লাগছে। রাবিত শুকনো কণ্ঠে বলল, না, কিছু খেতে ইচ্ছে করছে না। প্রায় আধা ঘন্টা পর গাড়িটা এলো ওদের বাড়ির সামনে। এর মধ্যে মাহিন ফোন করে বলেছিল ও রায়েদের বাড়িতেই আছে। ওদের সাথে নিয়ে গাড়ি রওনা হলো লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাড়িতে ক্যারেল ও তার দাদিও আছে। ওনার বোধহয় বেশ অদ্ভুতই লাগছে। ছেলে মেয়েদের কাণ্ড কারবার। এর পূর্বে অনেক জায়গা বদল করেছেন, কিন্তু নাতনির জন্য সারা দিন তার বন্ধুরা বাড়িতে বসে গোছগাছে সাহায্য করেনি। বিদায় দিতে এত বড় বহর নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত যায়নি। এর পূর্বে ক্যারেল শিফট করা নিয়ে কষ্ট পেত ঠিকই, কিন্তু রাগ হতো না। এবার আগের দিন থেকে দাদির সঙ্গে কথা বলা বন্ধ রেখেছে। নাতনির বন্ধুদের প্রতি এত গভীর টান তাকে ভাবাচ্ছে বটে। বিকালের রাস্তার জ্যাম কাটিয়ে আধা ঘন্টা পর গাড়ি লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টে পৌঁছলো। বোর্ডিং 7টার সময়, এখন 5টা বাজে। তবে বাকিরা 2 ঘন্টা পর্যন্ত বসে থাকবে না। সকলের কাছ থেকে শেষ বিদায় নিয়ে ক্যারেল এয়ারপোর্ট সিকিউরিটি গেট দিয়ে ডিপার্চার লাউঞ্জে চলে যাওয়ার পরই সকলে বেরিয়ে গেল। এর ভিতর পর্যন্ত ওরা যেতে পারবে না। এখান থেকে বেরিয়ে স্যান্টা মনিকায় পৌঁছে ওরা মাহিনকে একই গাড়ি করে ওর বাড়িতে নামিয়ে দিয়ে গেল। বিষণ্ণ মনে হেলে দুলে বাড়িতে প্রবেশ করলো মাহিন। মিসেস নাসরিন সোফায় বসেছিলেন। মিস্টার মোর্শেদও সোফায় বসে চা খাচ্ছেন। মাহিন জুতা খুলল ক্লান্ত ভঙ্গিতে। বড় থাই ক্লাসের স্লাইডিং ডোর দিয়ে তেমন একটা আলো আসছে না। বাইরে সূর্য ডুবে গিয়েছে সেই কিছুক্ষণ আগেই। আকাশের বুক থেকে সূর্যের সিঁদুর রঙা শেষ রেখাটুকুও মুছে যাচ্ছে দ্রুত। ড্রয়িং রুমে বৈদ্যুতিক বাতি জ্বালানো। রান্নাঘর ও তার সংলগ্ন ডাইনিং আধারে ঘেরা। মিসেস নাসরিন ও মিস্টার মোর্শেদ দুজনের হাতেই চায়ের কাপ। এ সময় প্রতিদিন মিস্টার মোর্শেদ বাড়ি ফিরে সবে খেতে বসেন। তবে আজ উইকেন্ড, ফলে তিনি বাসায় আছেন। কাছের স্লাইডিং ডোর দিয়ে দেখা যাচ্ছে বাইরে আকাশ জুড়ে অন্ধকার নেমে আসছে। মাহিন ধীর পায়ে হেঁটে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। মিস্টার মোর্শেদ বললেন, মাহিন একটু থাম তো, বস এখানে। মাহিন ফিরে তাকালো। তারপর সে ধপ করে সোফায় বসলো। টংস বুক কেসের তাকের মধ্যে ঘুমিয়ে আছে। মিস্টার মোর্শেদ জিজ্ঞেস করলেন, তোর বান্ধবী চলে গিয়েছে? মাহিন আলতো করে সাই জানিয়ে মাথা নাড়ল। মিসেস নাসরিন হাতে ধরা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, মিসেস রহমান ফোন দিয়েছিলেন, অনেকক্ষণ কথা বললেন। মাহিন ভ্রু উঁচু করল, ভাবল, বাহ, এর মধ্যে কাজ সেরেও ফেলেছেন। মুখে পড়ল, তো কি বলেছেন উনি? মিসেস নাসরিন গাঢ় কণ্ঠে বললেন, তো তুই জানিস না বুঝি, ওখানেই নাকি বসেছিলি? মাহিন বিচলিত হাসল। মিস্টার মোর্শেদ বলল, মিসেস রহমান আমাদের সপরিবারে 28 তারিখে ওনার বাসায় দাওয়াত করেছেন। হ্যাঁ, এই জন্যই উনি মায়ের নম্বর নিলেন আজ। মাহিন বলল, তো তুই এত ঘটনা ঘটিয়েছিস, কিন্তু তোর এই দুজন বন্ধু আর ওদের পরিবার সম্বন্ধে তো কিছুই শুনলাম না আমি। মাহিন ইতস্তত হেসে বলল, এই যে এখন শুনলা, সে তো মেলা কাহিনী। এখন অবশ্য উনি ঠিক আছেন। মিসেস নাসরিন বললেন, হ্যাঁ, সেটা তো উনি নিজের মুখেই বললেন। তবে তুই ওনার বাসায় এত ঘন ঘন যেতিস, সেটা আমার জানা ছিল না। মাহিন ইতস্তত হেসে বলল, হয়েছে কি, সেলি বলেছিলেন
এতটুকু বলতেই ওদের মূল প্রবেশদ্বারটা খুলে গেল। নাইম ভিতরে প্রবেশ করলো, সকলকে এক পলক দেখে নিয়ে দরজা বন্ধ করলো। তারপর জুতা খুলে সোফার দিকে এগিয়ে আসলো। মাহিনের পাশে ধপ করে বসে ওর মাথায় টোকা দিয়ে বলল, কি খবর? কি আবার, ক্যারলকে বিদায় দিয়ে এয়ারপোর্ট থেকে আসলাম। ক্লান্ত স্বরে বলল মাহিন। মিস্টার মোরশেদ বললেন, আচ্ছা, তোদের মাথায় এই মিসেস বিং এর সাহায্য নেওয়ার বুদ্ধিটা আসলো কোথা থেকে? নাইম মুচকি হেসে বলল, মায়ের বুদ্ধি এটা। মিস্টার মোরশেদ মুচকি হাসলেন। মিসেস নাসরিন জিজ্ঞেস করলেন, আচ্ছা, ওনার কথা শুনে তো মনে হলো উনি বেশ ভালোই হয়ে গিয়েছেন। এখন রায়েদের সঙ্গে কেমন ব্যবহার করেন? এখন তো স্বাভাবিক ব্যবহারই করেন, তবে ওর সাথে কথা বলতে ওনার একটু গিল্টি ফিল হয়। আন্টি আজই এইসব খুলে বলেছিলেন, বলল মাহিন। নাইম ফিসফিস করে বলল,